বাংলাদেশ আজ এমন একটা ম্যাচ হেরেছে যে ম্যাচটার দিকে ঘুরে তাকালে প্রত্যেক বাংলাদেশি ক্রিকেটারের লজ্জা লাগবে। লজ্জা লাগা উচিত, কারণ যে ম্যাচটা তারা হারলো আজকে, সেই ম্যাচ হারা সম্ভব নয়। একটাই কথা বলতে হয়, এভাবেও হেরে আসা যায়? 248 টার্গেট, 50 ওভারের ক্রিকেট, বলে রাখি টি-20 ম্যাচ নয়। 248 রান টার্গেট। নিউজিল্যান্ডে যে দলটা খেলছে একেবারে আনকমন একটা টিম, 7-8 জন একেবারে নতুন বা অচেনা অনামী ক্রিকেটার, যারা খেলেছেন কিন্তু আমরা তাদের সেভাবে চিনি না, চিনলেও আরে ভাই এ কবে খেলেছে মনে করতে পারবো না, এরকম একটা ব্যাপার। 25 ওভারে 124 রান উঠে গেছে, বাকি 25 ওভারে এক্স্যাক্টলি 124 রানই দরকার। 5 রানও প্রতি ওভার দরকার নেই, 4.99 ওরকম টাইপের। হাতে 7টা উইকেট, লিটন দাস ক্রিজে সেট হয়ে গেছে। অর্থাৎ 25 ওভারে দরকার 124 রান, হাতে 7টা উইকেট রয়েছে। ইজি রান চেস, নিজেদের পছন্দের মাঠ, ঘরের মাঠ। সেই ম্যাচটাও বাংলাদেশ 26 রানে হেরে এলো, অল আউট হয়ে গেল তারা। এবং অল আউট যদি নাও হতো, এই ম্যাচটা রানের ব্যবধানে হারতো তারা, কারণ সেই রান অব্দি পৌঁছাতে তারা পারতো না। 25 ওভারে 124 রান দরকার, সেখান থেকে শেষ 2 ওভারে দরকার ছিল 33 রান। মানে মাঝের ওভারগুলো ঠিক এই রকম ব্যাটিং করেছে বাংলাদেশ। আফিফ হোসেন কি খেললেন, মানে আফিফ হোসেন যে ব্যাটিংটা করেছেন, আমি বিগত কয়েক বছর এরকম ব্যাটিং কারোর থেকেই দেখিনি, কোনো ফরম্যাটেই দেখিনি। এটা কি ব্যাটিং হলো? না স্ট্রাইক রোটেট করতে পারেন, না বাউন্ডারি মারতে পারেন, না বাউন্ডারি মারার ইচ্ছা আছে, কিছুই নেই। অফ স্টাম্পের বাইরের বলগুলো জাস্ট কোনো রকমে একটু ঝুঁকে পড়ে ব্যাটে লাগিয়ে দিচ্ছেন, নিয়ে দুপায়ে এগোচ্ছেন, রান নিতে চাই, মানে আমি রান নিতে ইচ্ছুক, ও রান নিতে দিচ্ছে না, এরকম একটা ভাব নিয়ে পিছিয়ে আসছে, দ্যাটস ইট। মেডেন ওভার দিচ্ছেন ওরকম সিচুয়েশনে, রানা বলও দরকার ছিল না, ওভারে 5টা রান করে দরকার ছিল, সেটা করলেই ইজিলি জিতে যেত বাংলাদেশ। সেই ম্যাচটাতে আফিফ হোসেন 49 বলে 27 রান করে এলেন। যখন আউট হচ্ছেন, টিমের যে রিকোয়ার্ড রান রেট সেটা প্রায় 6.5-এর কাছাকাছি উঠে গেছে। তো এই হলো সিচুয়েশন। যখন নামলেন তখন রিকোয়ার্ড রান রেট 5, সেখান থেকে যখন আউট হলেন, এমন একটা ইনিংস খেলে আউট হলেন 6.5 উপর। কি বলবো, মানে কি বলার আছে? আমি শিওর বাংলাদেশি সমর্থকরা এরকম হার দেখে আর ওই কষ্ট পান না, তাই তো? মানে এগুলো লজ্জার হার। এরকম হার দেখলে একটাই কথা মনে হয় যে কেন খেলছে ভাই এরা এক্স্যাক্টলি কি কারণে খেলছে? শুরুতে 2টো উইকেট পড়লো, কিন্তু তারপরে সাইফ এবং লিটন মিলে যে ইনিংসটা খেললেন, ওখানেই যে কোনো দল 80% ম্যাচ জিতে যায়। সাইফ যে বলে আউট হলেন, তার আগের বল পর্যন্ত দেখে মনে হচ্ছিল 100, মানে 100 না হোক 80 থেকে 85% বাংলাদেশ জিততে চলেছে। ইভেন সাইফ হাসান আউট হয়ে যাওয়ার পরও লিটন এবং হৃদয় মোটামুটি খেলছিলেন, ঠিকঠাকই ছিল। ওই যে বললাম 25 ওভারে 124, 3টে উইকেট মাত্র পড়েছে, এই রান তো চেস করেই দেবে, তাই না? হ্যাঁ, একটু চাপ হতে পারে, বাংলাদেশ হয়তো 2-1টা উইকেট হারাবে, বাট শেষ দিকে রানটা চেস হয়ে যাবে। রানটা চেস হওয়া থেকে বহু দূরে দাঁড়িয়ে রইল বাংলাদেশ। 49 বলে 27, ওইদিকে মিরাজ ওই 12 বলে 6 না 14 বলে 6 কি একটা ইনিংস খেলেছেন, এবং ওখানেই ম্যাচ আটকে গেল। এবং হৃদয় আর যাই করুন, হৃদয়ের পক্ষে এই ম্যাচ একা হাতে চেস করা সম্ভবই নয়। ওই শেষ দিকে একটা ছক্কা 4 এরকম মারছিলেন বটে, কিন্তু অ্যাটলিস্ট কাউকে তো সঙ্গ দিতে হবে। 248 যদি চেজ না হয় ঘরের মাঠে, এই নিউজিল্যান্ডের বোলিং লাইন আপ, ব্লেয়ার টিকনার, ক্লার্কসন, তারপর উইলিয়াম ওরুর, ওই একটাই মোটামুটি ঠিকঠাক বোলার যিনি খেলে চলেছেন বিগত কয়েক বছরে, নাথান স্মিথ, লিনক্স, এদের সামনে এই অবস্থা। অনেকে ভাবতে পারে নিউজিল্যান্ডের টিম মানে অবশ্যই ভালো বোলার, না। মিচেল স্যান্টনার নেই, শোধি নেই, ব্রেসওয়েল নেই, বোল্ট সাউদি তো খেলেন না, ছেড়ে দিলাম, হেনরি নেই, কাইল জেমিসন নেই, গ্লেন ফিলিপস নেই, রাচিন রবীন্দ্র নেই, কেউ নেই। সেই জায়গাতে বাংলাদেশের ব্যাটিং লাইন আপ যদি এভাবে, কিচ্ছু বলার নেই, সিরিয়াসলি কিচ্ছু বলার নেই। মানে কি, মানে আমি খুব বেশি কিছু বললে তো কিছু লাভও হবে না, বাট যে ম্যাচটা দেখলাম, দেখে জাস্ট আমি অদ্ভুত অবাক হয়ে যাবার মতন একটা ম্যাচ দেখলাম। দেখুন, মিরাজ 7 নম্বরে নামছেন, তিনি আজকাল ফিনিশার হবেন, তবে 7 নম্বরে নেমে এরকম ইজি ম্যাচও যদি ফিনিশ করতে না পারেন, যদি এরকম 50-এর স্ট্রাইক রেট নিয়ে ব্যাটিং করে আউট হয়ে ফিরে যান, তাহলে মিরাজকে 10 নম্বরেও নামার কোনো প্রয়োজন নেই। একটা সময় মিরাজ, আমি নিজেও বলতাম এবং সবাই জানে যে মিরাজকে যে জায়গাতে নামানো হতো সেখানে একটা ভালো ইনিংস খেলবেন। ওই সেই 2023-এর এশিয়া কাপ, ওই টাইমটা 2023 এশিয়া কাপ, তারপর বিশ্বকাপ, কখনো 4-এ পাঠানো হচ্ছে, কখনো ওপেনিং করানো হচ্ছে, তার আগে ওই ভারত সিরিজে 8 নম্বরে নেবে এরকম একটা সেঞ্চুরি, তখন মিরাজ সব পজিশনে পারফেক্ট।
তারপর সামহাউ মিরাজ ওই ক্যাপ্টেন্সি পেলেন এবং আলাদাই মানে মিরাজ অ্যাজ আ ক্যাপ্টেন আমি জানি না কতটা ভালো, বাট অ্যাজ আ লিডার মিরাজ ইজ জিরো, বিগ জিরো। না তিনি লিড করতে পারেন দলকে, না মাঠের মধ্যে যখন তার সতীর্থতে থেকে কোনো ভুল হয় বা যাই হোক সেই জায়গাটা তিনি ঠিকঠাক হ্যান্ডেল করতে পারেন। আজকে আমি দেখলাম ওই শরীফুল একটা বল ঠিক মানে কালেক্ট করে থ্রো করেছেন, যেটা ডাইরেক্ট হিট হলেও হতে পারতো, চান্স অনেক কম। কিন্তু মিরাজের রাগ এটা, কেন শরীফুল একটু এগিয়ে এসে বলটা কালেক্ট করে ঠিকঠাক থ্রো করলেন না, রাগ দেখাচ্ছেন মিরাজ। শরীফুল হাসছেন, কি বলবেন ক্যাপ্টেন। তো না তিনি লিড করতে পারেন, না তার মধ্যে লিডার হওয়ার কোনো ক্ষমতা আছে, এবং একাধিক ক্ষেত্রেই যেটা হয়ে এসেছে অতীতেও, তিনি নিজেই সব জায়গাতে আমি ক্যাপ্টেন ভাই আমি আছি। কিন্তু এই যে এরকম সিচুয়েশনে যখন চেজের এই হাল, তখন 7 নম্বরে নামলেন, যেখান থেকে ইজিলি রানটা চেজ করে জেতাতে পারতেন। অতীতের মিরাজ ভারতের এগেনস্টে এরকম জায়গা থেকে ম্যাচ জিতিয়েছেন। বর্তমানে মিরাজের মধ্যে সেই পুরনো মিরাজের ছায়াটুকু আর অবশিষ্ট নেই। মাঝে মাঝে একটু ভালো বোলিং টোলিং করে দেন, ব্যাস টিমের ক্যাপ্টেন, মানে অত সহজে তো বাদ দেওয়া সম্ভব না, তাই না? প্যাথেটিক পারফরমেন্স। মানে এইরকম ভাবে ম্যাচ যদি কেউ হেরে যায়, মানে নিউজিল্যান্ড এই ম্যাচ জিতে তো বিশাল কিছু মনে করবে। নিউজিল্যান্ড মেবি এই সিরিজ এসেই ছিল এটাই ভেবে যে এই সিরিজ আমাদের দ্বারা হবে না, কোনো রকমে যদি একটা ম্যাচ জিতি, কোনো রকমে। বাংলাদেশ তো মানে অনেক কষ্ট করে এই ম্যাচটা জিতার চেষ্টা করছিল, হলো না সেটা সম্ভব। তো নিউজিল্যান্ড মনে করছে আরে ভাই এত সহজ টিম নিয়ে জিতে যাচ্ছি, তাহলে খেলুক না আমাদের প্লেয়াররা, পিএসএল খেলুক, আইপিএল খেলুক। আইপিএল খেলে নিউজিল্যান্ডের বোর্ড একটা মানে যে আয় হচ্ছে তাদের প্লেয়ারদের, আইপিএলে যারা খেলছে সেখান থেকে একটা অংশ নিউজিল্যান্ডের বোর্ডও পাচ্ছে আইপিএলের নিয়ম অনুযায়ী। সুতরাং নিউজিল্যান্ড ভাবে খেলুক না, কি দরকার। তো এই বাংলাদেশের ওডিআই পারফরমেন্স হলে, এই বাংলাদেশ ওডিআইতে ডিরেক্ট কোয়ালিফাই করা মানে বিশ্বকাপে ডিরেক্ট কোয়ালিফাই করার জন্য লড়ছে। প্রত্যেকটা ম্যাচ জয় তাদেরকে ওই যে রেটিং, আইসিসি রেটিং, সেখানে বেটার পজিশনে নিয়ে যাবে, র্যাঙ্কিং রেটিং যাই বলুন। তো সেখানে এই পারফরমেন্স ফুল টিম নামিয়েছিল বাংলাদেশ। যদিও সেই ফুল টিমের মধ্যে প্রশ্ন উঠছে যে আফিফ কিভাবে এই টিমে সেট হয়, কিভাবে আফিফ হোসেন এই টিমে খেলছেন। সৌম্য সরকার তো এখনো বসে আছেন, তাকে তো খেলানো হচ্ছে না, ওই পাকিস্তান সিরিজ থেকে দেখে আসছি। সো ওই বিষয়ে তো আমার কিছু বলার নেই, যদিও সৌম্য ডিজার্ভিং সবাই জানেন, বাট খেলানো হচ্ছে না, কিছু করার নেই। এবং এই টিমে সৌম্যকে আবার ঢোকানোও সম্ভব নয়। তাহলে কোথায় লিটন কি 5-এ নামবেন, শান্ত 5-এ নামবেন, নাকি সৌম্য 5-এ নামবেন? কারণ টপ অর্ডার তো পুরো ভর্তি। তানজিদকে তো বসানো হবে না দেখেই বোঝা যাচ্ছে, এবং সাইফ ভালোই খেলে দিচ্ছেন কয়েকটা ম্যাচে। যাই হোক, তো সৌম্যকে তো ঢোকানোর জায়গা নেই। কিন্তু 6 নম্বরে আফিফ কি করছেন এই টিমে? এই টিমে 6 নম্বরে আফিফের জায়গা মানে কি কারণে? আফিফের থেকে একটা যদি বোলার খেলতেন, একটা বোলিং অপশন অতিরিক্ত বাড়ত। যেই খেলুন, তানভীর খেলুন, তানজিম সাকিবকে নিয়ে আসা হোক, যেই খেলুন, বেটার অপশন হতে পারতো। সেখানে আফিফ বোলিং বাংলাদেশে ঠিকঠাকই আছে, ঠিকঠাকই আছে। 248, দেখুন 248 কমই বলতে পারবো। স্টিল পিচের পিচ নিয়ে অনেক কিছু বলার আছে, বলছি আমি। বাট 249 চেজেবল ভাই, বিশেষ করে 25 ওভারের পর যখন হাফ রান উঠেই গেছে, বাকি হাফ রান আমি 7 উইকেট হাতে নিয়ে চেস করতে পারবো না এতগুলো ব্যাটার থাকার পরও। পিচের প্রসঙ্গে আসি ভাই, এটা কি পিচ? লাস্ট সিরিজে দেখেছিলাম পিচটা বেশ মোটামুটি ভালো হয়েছিল, এই আবার সেই সেম পিচে নামিয়ে এনেছে তারা। কি যেমন বাজে পিচ তেমন বাজে কোয়ালিটি, ব্রডকাস্টিং কোয়ালিটি তেমন বাজে বাংলাদেশের ব্যাটিং অল ওভার। অনেকে বলতে পারে ইচ্ছে করে এইসব হেড কমেন্ট করছে, না ভাই আপনি আপনার মানে স্বদেশি বাংলাদেশিদের থেকেই সেম ওপিনিয়ন জিজ্ঞাসা করুন, এইরকমই দেবে জবাব। আমিও তাই দিচ্ছি, আমি একদম নিরপেক্ষভাবে বলছি, এবং নিরপেক্ষভাবে প্রশংসা করার কোনো জায়গাই আমি খুঁজে পাচ্ছি না। সিম্পল। পিচ খুব বাজে পিচ, এক একটা বল যা হঠাৎ করে বাউন্স খাচ্ছে, আনইভেন বাউন্স, আমি পুরো দেখেছি ম্যাচ। আবার এক একটা বল এত লো হয়ে যাচ্ছে ওই শেষের দিকে, যখন ওই 6টা উইকেট মতো পড়ে গেছে, সেই জায়গাতে ওই যেভাবে সার্ভাইভ করলেন ওই একটা ওভার, প্রবাবলি হৃদয় ছিলেন সম্ভবত, বল হঠাৎ করে নিচে পড়ে যাচ্ছে, মনে হচ্ছে একদম পায়ে লেগে এলবিডব্লিউ বা বোল্ড হয়ে যাবে, আর হঠাৎ করে বল এক একটা বাউন্স খেয়ে কোথায় বেরিয়ে যাচ্ছে। শুরুর দিকে যখন নিউজিল্যান্ড বোলিং করতে এলো, যাক একটা বল বাউন্স খাচ্ছিল, আনইভেন বাউন্স। তো এই পিচ, এরকম পিচ কি হবে? পারফরমেন্সে এমনি এই হাল, তার উপরে এরকম পিচ। মিরপুরে ধান ক্ষেত, হঠাৎ করে ধান ক্ষেত তো আর নেই, মানে কি ক্ষেত হয়ে গেছে কেউ জানে না। এটা কি পিচ, কি এরকম ভাবে হবে না। আমি আজকে দেখলাম যে অস্ট্রেলিয়া বাংলাদেশে আসবে, একটা শিডিউল ঘোষণা হয়েছে। অস্ট্রেলিয়া তো দেখছে বাংলাদেশের পারফরমেন্স, তো দেখছে। অস্ট্রেলিয়া দেখবেন এরকমই একটা টিম পাঠাবে, যে টিমে 7-8 জন নতুন নাম। আজকে বাংলাদেশেও তো সেম, নিউজিল্যান্ডের টিমে আব্বাস, কেলির নাম আমি ফার্স্ট টাইম শুনলাম, বিশ্বাস করুন। হয়তো আমারই লজ্জা লাগা দরকার যে ক্রিকেট নিয়ে এই খবরটুকু রাখে, বাট কেলির নাম আমি ফার্স্ট টাইম শুনলাম। তো তারা এই
চারটে পপুলার নাম ছিল, ল্যাথাম, হেনরি নিকোলস ইয়ং ছিলেন, আর উইলিয়াম ওরুর রিসেন্ট টাইমে ভালো খেলেছে। স্টিল উইলিয়াম ওরুরকে ওডিআইতে খুব মানে প্রচুর ম্যাচ খেলেছে এমনটা না, 20টার কম ম্যাচ। ওই 3জন বাদ দিয়ে বাকি 8জনই 20টার কম ম্যাচই খেলেছে, এক একজন তো 4টে 5টা 6টা করে ম্যাচ খেলেছেন ওডিআইতে। তো সেই টিমও বাংলাদেশকে এরকমভাবে হারিয়ে দিয়ে চলে গেল, 26 রানে পরাজয়। পুরো ব্যর্থতা ব্যাটিং লাইন আপে। আপনি পিচ নিয়ে বলতে পারেন পিচ খারাপ ছিল এই ওই সেই, কিন্তু যে ব্যাটিংটা হয়েছে, আফিফ হোসেন স্ট্রাইক রোটেট করতে পারেন না, সিঙ্গেল নিতে পারেন না, কিচ্ছু পারেন না, এরকম ভাবে থাকলে কিভাবে ম্যাচ জিতবে বাংলাদেশ? চেঞ্জ দরকার, অনেক কিছু চেঞ্জ দরকার, পুরো টিমটারই চেঞ্জ দরকার। কিভাবে শুরু হবে জানি না, কিন্তু এই পারফরমেন্স নিয়ে মেবি যদি ডিরেক্ট বিশ্বকাপে কোয়ালিফাই করেও ফেলে, খুব মুশকিলের ব্যাপার বিশ্বকাপের মধ্যে, এটুকুনি বলতে পারি।